আজকে আবার একটা গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ। আমাদের যে 7ই জুলাইয়ের বিশ্লেষণ নিয়ে চলে এলাম। প্রথমে বাম দিকে একটা খুব ভালো খবর রয়েছে। প্রসেনজিৎ সাহা সাক্ষাৎ জল্পনাও, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিন উপলক্ষে, জন্মদিবস উপলক্ষে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে এসেছিলেন, এবং এই সময় তিনি এসে আমাদের যে অভিনেতা, বলিউড অভিনেতা, তো এই বলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। অর্থাৎ এখানে দেখা করার একটা কারণ আছে। আমরা আরো তো অনেক অভিনেতা অভিনেত্রী আছে, তাহলে তাদের সঙ্গে কেন দেখা করলেন না? অর্থাৎ তার দেখা করার কারণ হচ্ছে আমাদের যে রিসেন্টলি যে আমাদের যে বেসামরিক পুরস্কার, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে। তো এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন এই বছর। ঠিক আছে, 2026 সালে, 2026 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। তো এই বছর টোটাল পদ্মবিভূষণ পেয়েছেন 5 জন, এবং পদ্মভূষণ পেয়েছেন 13 জন, এবং পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 113 জন। টোটাল হচ্ছে 131 জন এই বছর পদ্ম পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, টোটাল 131 জন পদ্ম পুরস্কার পেয়েছেন। অর্থাৎ আরেকটা এখানে আমরা তাহলে আমাদের বেসামরিক বিভাগের সর্বোচ্চ পুরস্কার কোনটাকে ধরা হয়, যেটা হচ্ছে ভারত রত্ন। আর ভারত রত্নর পরে পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ, তারপরে পদ্মশ্রী। ঠিক আছে, তো তার মধ্যে পদ্মশ্রী পুরস্কারটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পেয়েছিলেন। আচ্ছা, তারপরে গণধর্ষণ, জলে ডুবিয়ে খুন, অর্থাৎ আমাদের যে খুব একটা খারাপ ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে গেছিল। তো এটা ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে যে ওকে জলে ডুবিয়ে খুন করা হয়েছে। ঠিক আছে, এখানে আমরা দেখে নেব এই ছবিটা দেখে আমাদের অনেক কিছু শেখার থাকে, যেটা হচ্ছে এটা হচ্ছে অমিত শাহ, আমাদের মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী। এটা শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয়ের ছবি, আর এটা শুভেন্দু অধিকারী মহাশয়ের ছবি। তো উনার ওই 125তম জন্মদিবস উপলক্ষে উনি পশ্চিমবঙ্গতে এসছেন। ঠিক আছে, তো এক্ষেত্রে আরেকটা আমাদের খবর ডান দিকে আছে, রাজ্য পুলিশের স্থায়ী ডিজি কি প্রবীণ কুমার। অর্থাৎ আমাদের যে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হয়ে থাকে, মানে পশ্চিমবঙ্গ পুলিশের যে সর্বোচ্চ পদ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। তো এই ডিরেক্টর জেনারেল অফ পুলিশ আমাদের তো সম্প্রতিকালে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর আমাদের সরকার পরিবর্তন হয়েছে। আগে তৃণমূল সরকার ছিল, বর্তমান বিজেপি সরকার হয়েছে। তো ওই তৃণমূল সরকারের শেষের দিকেই তখন ডিজি পদে যাকে যুক্ত করা হয়েছিল, পীযূষ পান্ডেকে, ডিজি পদে যুক্ত করা হয়েছিল। তারপরে তো ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনারের হাতে রাজ্যের দায়িত্বভার চলে যায়। তখন নির্বাচন কমিশনার পীযূষ পান্ডেকে সরিয়ে সেই জায়গায় রাজ্য পুলিশের ডিজি করেছিলেন সিদ্ধিনাথ গুপ্তা, এসজি সিদ্ধিনাথ গুপ্তাকে করেছিলেন। ঠিক আছে, তো এখনো ভোট ঘোষণা হলো, রেজাল্ট হয়ে যাওয়ার পরও সিদ্ধিনাথ গুপ্তা এই পদে এখনো বহাল থাকবেন অক্টোবর পর্যন্ত। অক্টোবর মাস পর্যন্ত তিনি বহাল থাকবেন। ঠিক আছে, এবারে অক্টোবর মাসের পরে ডিজি কে হবেন? তো অনেক সচরাচর এই যে ডিজি পদটা কোনো সিনিয়র পুলিশ অফিসারকেই দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু জোর চর্চা হচ্ছে, যেটা হচ্ছে প্রবীণ কুমার। প্রবীণ কুমারকে নিয়ে জোর চর্চা হচ্ছে। কে এই প্রবীণ কুমার? ইনি ডিজি হতে পারেন। ইনি হচ্ছেন বর্তমান ডিজি বিএসএফ আছেন। ঠিক আছে, এবং এর আগে তিনি ডিজি সিআইএসএফও ছিলেন। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আর এই প্রবীণ কুমার ডিজির বিএসএফ আছে, ঠিক আছে, কিন্তু উনি অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার। বর্তমানে ডিজিতে তিনি ডেপুটেশন আছেন বিএসএফ এর ডিজি হিসেবে। সেক্ষেত্রে তাকে কিন্তু করলেও ডিজি করা যেতে পারে, কারণ যেহেতু সর্বোচ্চ যে বিএসএফ এরও তিনি ডিজি একবার হয়েছেন, সিআইএসএফ হয়েছেন, সেই জায়গায় ওনার অভিজ্ঞতা থাকে। আর সম্প্রতিকালে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার লাইন তৈরি করা হচ্ছে, সেইখানে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সেক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু প্রবীণ কুমারকেও ডিজি করতে পারেন। ঠিক আছে, তো এবার কাকে করে সেটা আমরা অক্টোবর মাসের আগেই ঠিক বুঝতে পেরে যাব। ঠিক আছে, এবারে আমি আমি বিশেষ করে আমাদের যে আনন্দবাজার পত্রিকা বিশ্লেষণটা বলবো, এটা আহ, তোমরা প্রত্যেকে কিন্তু শোনো, মনে নাই শোনো, মানে লিখতে হয়তো না পারলেও ঠিক আছে, কিন্তু প্রত্যেকে যে যেখানেই থাকো তোমরা ক্লাসটা কিন্তু শোনার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে, শুনবে আর কি। ঠিক আছে,
তাহলে কি বলতো, আপকামিং এই যে আমরা একটা আভাস পেয়ে গেলাম আমাদের যে পরবর্তী ডিজি কে হবে, অক্টোবর মাস পর্যন্ত আমাদের সিদ্ধিনাথ গুপ্তা আছে, ঠিক আছে। তো আমাদের সমস্যা কি হয়, আমরা আহ, আহ, পরীক্ষা দিই, লেখা পরীক্ষা, আবার কোন কোন পুলিশের পরীক্ষায় মাঠ থাকে, তারপর ইন্টারভিউ, এবং এই ইন্টারভিউ সময় কিন্তু আমাদের সম্প্রতিকালের ঘটনাবলী, ব্যক্তি, বিষয় এগুলা নিয়ে আলোচনা হয়। সেক্ষেত্রে আমরা যদি পেপার নিয়ে দৈনন্দিন আমরা যুক্ত থাকতে পারি, তাহলে কিন্তু ইন্টারভিউর সময় আমাদেরকে এতটা কঠিন কিছু মনে হবে না। ঠিক আছে। বাম দিকে আজকে রাজ্যসভার 3 আসনে তৃণমূলের প্রার্থনীদের নিয়ে চর্চা। অর্থাৎ এখন কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কখনো লোকসভাতে বা কখনো রাজ্যসভাতে কি হচ্ছে, বিভিন্ন সদস্য, লোকসভা এবং রাজ্যসভা যারা সদস্য, কখনো কোনো রাজনৈতিক দল থেকে ইস্তফা দিচ্ছেন, এনডিএ সরকারের সঙ্গে যুক্ত হচ্ছেন। আবার কখনো কোনো রাজনৈতিক দলের দলত্যাগ বিরোধী আইন উপেক্ষা করে, অর্থাৎ মান্যতা দিয়ে কোনো রাজনৈতিক দল তৈরি করছেন। আমরা রিসেন্টলি দেখতে পেয়েছিলাম পশ্চিমবঙ্গের 20 জন লোকসভার সদস্য একটা নতুন রাজনৈতিক দল তৈরি করেছে, যারা স্বীকার করে নিয়েছেন যে তারা এনডিএ কে সমর্থন করবেন পরবর্তীকালে। আবার এক্ষেত্রেও তাহলে রাজ্যসভার ক্ষেত্রেও আমাদের পশ্চিমবঙ্গের যে 3 জন সাংসদ ছিলেন, সুখেন্দু শেখর হীরা, প্রকাশ চিক এবং সুস্মিতা দেব, তাহলে ওরা ইস্তফা দিয়েছেন, এবং ইস্তফা ইস্তফা দিয়েছেন এই মুহূর্তে। পরবর্তীকালে কোন কোথায় যোগদান করে কি ব্যাপার সেই নিয়ে এখনো কিন্তু সেরকম কোনো বিস্তারিত খবর আমরা পাইনি। তো ঠিক আছে, তো এইটা নিয়ে এখানে জোর লোকসভা এনডিএ সরকারকে সমর্থনের কারণ হচ্ছে, আমরা রিসেন্টলি সাম্প্রতিককালে সম্প্রতিকালে আমাদের বাদল অধিবেশন 20 জুলাই থেকে শুরু হবে। তো সেক্ষেত্রে এনডিএ সরকার, অর্থাৎ বিজেপি সরকার আর বেশ কিছু আঞ্চলিক দল মিলে এখন এনডিএ সরকার কেন্দ্রের ক্ষমতায় আছেন। তাহলে এক্ষেত্রে ওনারা 129 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, 130 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এবং 131, এই তিনটা হচ্ছে সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন। 129-এ বলা আছে ওই ভোট, মানে এক দেশ এক ভোট, ঠিক আছে। আর এটাতে সিএম পিএম বলা আছে 130-এ, অর্থাৎ কোনো প্রধানমন্ত্রী বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো কেন্দ্রীয় বা রাজ্যের কোনো মন্ত্রী টানা যদি 30 দিন জেলে থাকে, তাহলে 31 দিনে তার যে পদটা খারিজ হয়ে যাবে, ঠিক আছে। আর 131তমতে বলা আছে লোকসভার আসন বিন্যাস 50% করে আসন বাড়ানো হবে আর কি। যা আসন আছে তার থেকে, মানে এই 543টার 50% বাড়ানো হবে, ঠিক আছে। তো এই তিনটা সংবিধান সংশোধনের জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, ঠিক আছে। তো এই জন্য বর্তমানে কিন্তু এনডিএ সরকারের 2/3 সংখ্যাগরিষ্ঠতা নেই, আরো কোনো সদস্যকে ভোট দিতে হবে, সেক্ষেত্রেই তারা এই তিনটা বিল পাস করাতে পারবে, অন্যথায় কিন্তু এই তিনটা বিল কিন্তু পাস করাতে পারবে না। এবং আগামী লোকসভা নির্বাচনের কাছে এটা কিন্তু এনডিএ সরকারের কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ, যে এই তিনটা বিল যদি পাস করাতে পারে, তাহলে তাদের মানসিক দিক থেকে তারা অনেকটা এগিয়ে যাবে আর কি। এবারে আমরা অনেক সময় কি হয়, আমরা সংবিধান প্রায় পড়ে থাকি, কিন্তু আমাদের একটা জিনিস, সংবিধানটা এবং ইকোনমিক্স, এই দুটা জিনিস অনেকের কাছে কঠিন মনে হয়ে থাকে। কিন্তু আমি মনে করি সংবিধানটা আমরা যদি বাস্তবের সঙ্গে মিলিয়ে মিশিয়ে পড়াশোনা করি, তাহলে সংবিধান বোঝাটা অনেকটা সোজা। যেটা হচ্ছে, এই খবরে অনেক খবর আছে, তার মধ্যে আমরা বেছে বেছে যে খবরগুলো প্রয়োজন আমরা সেইগুলাই পড়বো আর কি, ঠিক আছে? তাহলে এখানে বলা আছে পুরসভারই কর ফাঁকি 83 কোটি রিপোর্ট চাই সিএজি। সিএজি আমরা মূলত, ঠিক আছে, এবার আমরা এখানে আলোচনা বিষয় আজকে কিন্তু সিএজি। তাহলে সিএজির আমরা আমরা জানি এটা সংবিধানে কত নম্বর ধারা আছে, 148 নম্বর ধারাতে আছে, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল। বর্তমান এটার পদে কে আছে? কে সঞ্জয় মূর্তি। কে সঞ্জয় মূর্তি। কে সঞ্জয় মূর্তি দায়িত্বে আছেন। তাহলে আমরা আলোচনা করতে বলি মাঝে মাঝে, বা জানি যে ক্যাগের কাজ কি হয়। ক্যাগের কাজ হচ্ছে, যখন সরকারি কোনো টাকা, 100 টাকা হোক বা 1000 টাকা হোক বা 1 লাখ যাই হোক, যখন সরকারি কোনো কাজে কোনো টাকাটা, কোনো অনুদান, কোনো কাজ, বাড়ি তৈরি করা হয়, অফিস তৈরি করা হয়, বা পুকুর সংস্কার করা হয়, যাই হয়ে যাক না কেন, সেই টাকাটা কিভাবে খরচ করছে সেটা দেখার অধিকার কিন্তু ক্যাগের আছে। ওরা যে কোনো সময় এসে কিন্তু জানতে চাইতে পারে যে আপনি এইখানে যে 1 লক্ষ টাকা খরচ করেছেন, আপনি কিভাবে খরচ করেছেন। সেখানে কিন্তু অডিট রিপোর্ট কিন্তু ওনারা চাইতেই পারেন, ঠিক আছে। এই চাওয়ার অধিকারটা আছে। তাহলে আমরা এইখানে জানতে পেরে গেলাম, আমরা এখানে দেখলাম যে হ্যাঁ, তাহলে ক্যাগের একটা বাস্তবসম্মত আমরা রিপোর্ট দেখতে পেলাম আর কি, যে এই জিনিসটা ক্যাগ করতে পারে। ক্যাগ তাহলে কত নম্বর ধারা? 148 নম্বর। বর্তমান ক্যাগের দায়িত্বে আছে কে সঞ্জয় মূর্তি।
আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফুটবল বিশ্বকাপ চলছে, চোখের জলে বিদায় রোনাল্ডোর, মেরিনোর গোলে শেষ আটে স্পেন। অর্থাৎ পর্তুগাল আর স্পেনের মধ্যে খেলা হয়েছিল ফুটবল বিশ্বকাপ, যেখানে স্পেন পর্তুগালকে 1-0 1-0 গোলে হারিয়ে দেয়। এবং পর্তুগালের বিখ্যাত খেলোয়াড় রোনাল্ডো, তেনাকে খালি হাতে এই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো, এবং এটাই সম্ভবত ওনার শেষ বিশ্বকাপ। ঠিক আছে, আজকের আমাদের এই পেপার বিশ্লেষণ এখানেই থাকলো। যদি পেপার বিশ্লেষণ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, পড়াশোনা করুন, সুস্থ থাকুন।